টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। কাতারের জ্বালানি মন্ত্রী সালাদ কাবির একটি সতর্কবার্তা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক বাজারকে। 2 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে জ্বালানি তেলের দাম, কিন্তু ব্যারেল প্রতি $93 কি কেবলমাত্র শুরু? যদি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে কি তেলের দাম $150 ছাড়িয়ে যাবে? আর এর ফলে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায়, খাদ্যের দামে এবং পকেটের ওপর কি বড় আঘাত আসতে যাচ্ছে? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। স্যার, আপনাকে স্বাগতম। স্যার, শুরুতে একটু আমরা জানতে চাচ্ছি যে স্যার, বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 যায় হরমুজ প্রণালী দিয়ে। এই পথ বন্ধের পর চীন ও ভারতের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলো ঠিক কতদিন টিকে থাকতে পারবে বলে আপনার মনে হয় স্যার, এই যে জ্বালানি সংকট শুরু হচ্ছে? টিকে থাকার বিষয়টা তো আসলে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। টিকে থাকার প্রশ্ন তখনই আসবে যখন এটা দীর্ঘমেয়াদে এটা চলতে থাকবে। এই সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে এটা মারাত্মক ভাবে এটা পুরো এশিয়ান দেশগুলো, কারণ মধ্যপ্রাচ্যের তেল মূলত এশিয়ান দেশগুলোতে আসে। এই ইতিমধ্যেই তেল সরবরাহের বিঘ্ন ঘটাতে এবং দামের বৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। সেটা চীন, ভারত, কোরিয়া, জাপান, এদিকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, যত দেশ আছে এশিয়াতে যারা তেল আমদানির উপর নির্ভরশীল, গ্যাস আমদানির উপর নির্ভরশীল, তাদের সবাই এখন অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। উচ্চ মূল্য প্লাস সরবরাহ ঘাটতি দুটোই দীর্ঘমেয়াদ হলে এটার মারাত্মক ভাবে অর্থনীতিতে এটা নেগেটিভ আসবে এবং উন্নয়নের বাধাগ্রস্ত হবে। স্যার, এই ক্ষেত্রে কি মধ্যপ্রাচ্যে যদি উৎপাদন বন্ধ হয়, সেক্ষেত্রে রাশিয়া বা আমেরিকার পক্ষে এই যে বিশাল ঘাটতি তৈরি হবে, এইটিকে আসলে পূরণ করা সম্ভব হবে কিনা? না, পুরো 20% প্রোডাকশন ফুললি কম্পেনসেট করতে পারবে না, রাশিয়া পারবে না, আমেরিকা পারবে না। তাদের সেই ক্ষমতাই নেই, মানে তাদের সেই মজুদও নাই, ক্ষমতাও নাই। রাশিয়া হয়তো কিছুটা বাড়াতে পারবে। ভারত যেমন 30 দিনের একটা রেসপাইট পেয়েছে রাশিয়া থেকে তেল আনতে, তাকে অনুমতি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে চীনও হয়তো রাশিয়ান ক্রুড কিছু আনতে পারবে, বাট রাশিয়ার প্রোডাকশনের লিমিটেশন আছে, পুরোপুরি হবে না। আর সব দেশ তো আনতেও পারছে না রাশিয়ান ক্রুড, যে সবাই ব্যবহার করতে পারবে তেমন না। বাংলাদেশ চাইলেও রাসায়ন ক্রুড ব্যবহার করতে পারবে না, কারণ আমাদের যে রিফাইনারিটা আছে সেখানে রাসায়ন ক্রুড প্রসেস করা যাবে না। স্যার, আপনি জানেন যে কাতারের জ্বালানি মন্ত্রী সাদাল কাবির একটি সতর্ক বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে 2 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে পারে জ্বালানি তেলের দাম। এবং আজকে আমরা দেখলাম যে এটি আসলে ব্যারেল প্রতি $93। এবং সাদাল কাবির তিনি বলছেন যে এটি আসলে সামনে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে $150 ছাড়িয়ে যাবে। স্যার, এই ক্ষেত্রে আসলে উন্নয়নশীল দেশগুলোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি আসলে সম্ভব হবে কিনা, এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার দিকে এটা আসলে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আমরা অতীতে দেখেছি অতি উচ্চ মূল্যের জ্বালানি অর্থাৎ তেলের দাম যখন বেড়ে যায় তখন একটা দেশের সব উন্নয়ন বন্ধ হয়ে যায় এবং সব ধরনের কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড আঘাতপ্রাপ্ত হয়। তো এটা যদি 150-এ চলে যায় তাহলে তো আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। শুধু আমাদের না, বহু দেশেরই অর্থনীতি, যারা বিশেষ করে আমদানির উপর নির্ভরশীল। বিশ্বের অল্প কিছু দেশ আছে যারা তেল আমদানি করে না, সম্পূর্ণ বেশিরভাগ দেশই তেল আমদানি করে। তো তেলের যদি ঘাটতি দেখা যায় এবং সরবরাহ ঘাটতি, এবং এটা কিন্তু একবারে কম না, 20% সাধারণত, মানে আমাদের তো ডেইলি প্রায় 105 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদিত হয়। তো 100 মিলিয়ন ব্যারেলের তেল উৎপাদনে যদি আপনার 5 মিলিয়নও শর্টেজ হয় তাহলেও কিন্তু দাম বৃদ্ধি হয়ে যায়। এখানে তো 20-22 মিলিয়ন ব্যারেলের শর্টেজ হচ্ছে। তো অবশ্যই এটা সরবরাহ এবং চাহিদার যে ভারসাম্য, যে মূল্য, সেটা অনেক উপরে উঠে যাবে। স্যার, জ্বালানি তেল আপনি যেটি বলছিলেন যে জ্বালানি তেলের একটি বড় অংশই আসলে বাংলাদেশ আমদানি করে। এই ক্ষেত্রে বিশ্ববাজারে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটি হলে আসলে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর কোনো চাপ তৈরি হবে কিনা? এবং একই সঙ্গে একটু প্রশ্ন করতে চাই স্যার, সেটা হচ্ছে এলসি খোলার ক্ষেত্রে আবার কোনো জটিলতা দেখা দেবে কিনা? ডেফিনেটলি রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে, কারণ আমরা যদি অতি উচ্চ মূল্যে তেল কিনতে হয় তাহলে তো আমাদের ডলার খরচ করতে হবে, এবং একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে রেমিটেন্স কমে যাবে, যেটা আমাদের ডলার আয়ের মূল উৎস হলো রেমিটেন্স। এবং টেক্সটাইল বা গার্মেন্টস এর যে এক্সপোর্ট, সেটাও বাধাগ্রস্ত হবে যুদ্ধ চলতে থাকলে। সো যুদ্ধকালীন অবস্থায় একটা যুদ্ধ করছে যে দেশ, তাদের এখন যেহেতু আমাদের পুরো যুদ্ধের ব্যাপারটা, যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা সীমিত ছিল
এবং তাতে বিশ্বের অর্থনীতিতে এটা অতটা প্রভাব বিস্তার করে নাই। কিছুটা নেগেটিভ হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু সেটা কাটিয়ে উঠে একটা ভারসাম্য এসছে এবং তাতে বিভিন্ন দেশে চলছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যেহেতু জ্বালানি সরবরাহের মূল কেন্দ্রটা হলো মধ্যপ্রাচ্য, সেখানে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তার যে প্রতিঘাত এবং তার যে ক্ষয়ক্ষতি সেটা ব্যাপক হবে এবং সারা বিশ্বব্যাপী এটা হবে। সরাসরি আমদানি করি, সেখানে তো আমাদের ক্ষতি হচ্ছেই। ইউরোপ আমেরিকাও মধ্যপ্রাচ্য থেকে কিছু তেল আমদানি করে, এবং শুধু যে এটা যে প্রত্যক্ষ ক্ষতি তেল না পাওয়ার সেটাই না, পরোক্ষ অনেক ধরনের অসুবিধা আছে। অর্থাৎ সারা বিশ্বে একটা মন্দাভাব সৃষ্টি হবে। একবার নিশ্চিতভাবে কোনো দেশই উন্নতি করতে পারবে না, সবারই মন্দাভাব সৃষ্টি হবে। স্যার, আপনি আজকে নিশ্চয়ই খবরে দেখেছেন যে দাম বাড়ার মানে জ্বালানি তেলের দাম বাড়ার সংকেত পাওয়া মাত্রই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারি। স্যার, এইটি কি কেবল সাধারণ মানুষের আতঙ্ক, নাকি আসলে আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটা আসলে একটি যৌক্তিক সংকেত? স্যার, একটু আমি যদি যুক্ত করি যে বিপিসির বর্তমান যে মজুদ ক্ষমতা, সেখানে আমাদের 35 থেকে 40 দিনের একটি মজুদ সক্ষমতা রয়েছে। বড় কোনো বৈশ্বিক সংকটে আসলে আমাদের এটা পর্যাপ্ত কিনা? একই সাথে স্যার একটু জানতে চাই যে এই যে প্যানিক বাইং, এইটা কি বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ তৈরি করে দিচ্ছে কিনা? প্রথম কথা হলো যে মজুদের ব্যাপারটা আমাদের 35-40 দিনে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ মজুদ, মানে একেবারে সব যদি আমি ভরে রাখি। তো আমরা যেহেতু কন্টিনিউয়াস সাপ্লাইয়ের মধ্যে থাকি, তো আমাদের সাময়িক মজুদ 7 দিন থেকে 15 দিনের মতো, অ্যাকচুয়ালি এফেক্টিভ মজুদ 15 দিনের মতো সর্বোচ্চ থাকে। কারণ এর মধ্যে আবার নতুন নতুন চালান চলে আসে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের কারণে এটা চলছে। আমাদের আসলে সত্যিকার অর্থে স্ট্র্যাটেজিক মজুদ যেটাকে আমরা বলি, অর্থাৎ যেই মজুদটা সার্বক্ষণিক রেখে দিয়েছি, আমরা কখনো ধরছি না, এরকম কোন স্ট্র্যাটেজিক স্টোরেজ আমাদের নাই। এবং এইটা ডেফিনেটলি আমাদের চিন্তা করতে হবে, আমাদের স্ট্র্যাটেজিক রাখতে হবে। কারণ যেটার মজুদ আছে সেটা কিন্তু বর্তমানে যে মজুদটা আছে বা মজুদ যেটা আমরা রক্ষা করি, সেটা কিন্তু একটা ইনভেন্টরি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলছে। তাতে কিছু অংশ মজুদে থাকছে, শেষ হচ্ছে, আবার নতুন করে আসছে, মজুদ আবার রিপ্লেনিশ হচ্ছে, এরকম আর কি। অর্থাৎ মজুদটা সারাক্ষণই আমরা ব্যবহার করছি এক অর্থে। কিন্তু স্ট্র্যাটেজিক স্টোরেজ যেটা, স্ট্র্যাটেজিক মজুদ যেটা, সেটা যদি আমরা করি তাহলে সেটা ধরা হবে না, সেটা কন্টিনিউয়াসলি এটা স্টোরেজ হিসেবে থাকবে। ডেফিনেটলি আমদানি নির্ভরশীলতার কারণে এবং বিশ্বের যে এটা বহু দেশে আছে, যেমন আমেরিকায় প্রায় সম্পূর্ণ 1 মাসের তেল মজুদ আছে, যেটা কখনো ওরা ধরে না। খুবই স্পেশাল কেসে হতে পারে তখন 1টা-2টা। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের সময় তারা প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল তেল ক্রুড ওখান থেকে তারা ব্যবহার করেছে। যখনই যুদ্ধ শেষ হয়ে গেছে, সাপ্লাই সমান হয়ে গেছে, যতটুকু তেল উঠিয়েছিল সেটা আবার ওটা ভরে রেখেছে ওখানে। তো ওই রকম স্ট্র্যাটেজিক মজুদ আমাদের দরকার। তো সেটার জন্য একটা কস্ট আছে ডেফিনেটলি, এবং যখন বিশেষ করে তেলের মূল্য যখন কম থাকে তখন সেই মজুদ বলে রাখলে তখন আমরা হয়তো এই ধরনের বিপদ আপদে অন্তত 30 থেকে 35 দিনের মজুদ যদি রাখতে পারি স্ট্র্যাটেজিক নিয়ে, আর রানিং যদি আরো 30 দিনে থাকে, তাহলে সব মিলিয়ে আমাদের একটা কিছুটা হলেও একটা স্বস্তির জায়গা পাওয়া যাবে কিছুদিনের জন্য। তবে যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে মজুদ ব্যবহার করেও কিছু করা যাবে না। তা মজুদ তো সম্পূর্ণ ব্যবহার করা হয় না, আমরা চেষ্টা করবো রেগুলার সাপ্লাইটা আনতে, ঘাটতির জিনিসটা আমরা হয়তো মজুদ থেকে একটু একটু করে ছাড়বো, পরবর্তীতে আবার মজুদটাকে পুনর্ভরণ করে দিব। প্যানিক পারচেজ এটা হওয়া অস্বাভাবিক কিছু না, বহু দেশেই হচ্ছে। সাউথ কোরিয়ার মতো জায়গায় মাত্র 9 দিনের মজুদ আছে, কারণ এরা তো কোনো এক্সপেক্ট করে না। আমি জানি না ওদের স্ট্র্যাটেজিক কোনো আছে কিনা। আমি বেশ কিছু বিশ্বের দেখেছি, এইসব এশিয়ান কান্ট্রি অনেক জায়গায় এই পাম্পে প্যানিক পারচেজ হচ্ছে 2টা কারণে। একটা হলো মূল্য বৃদ্ধির চাইতেও না পাওয়ার, মানে তেল অ্যাভেলেবল হবে না, পাওয়া যাবে না, সরবরাহ থাকবে না, এই ভয়টাও আছে। তো দুটো মিলে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, এবং সেটা শুধু যে বাংলাদেশে হয়েছে না, তাহলে বহু দেশেই হয়েছে। স্যার, আমি আপনাকে শেষ প্রশ্ন একটু জানতে চাই, সেটি হচ্ছে কাতারের মতো একটি শান্তিকামী মধ্যস্থতাকারী দেশ যখন উৎপাদন বন্ধের হুমকি দেয়, তখন আসলে আমরা কি বুঝে নেব স্যার? এটি কি আসলে বৈশ্বিক কূটনীতির এই সংকট সমাধানে পুরোপুরি ব্যর্থ হলো কিনা? ইরানের যুদ্ধের যে স্ট্র্যাটেজি, সামরিকভাবে তারা জিততে পারবে না, এটা তারা জানে। সামরিকভাবে তাদের জেতার কোনো সম্ভাবনা নাই, তারা হয়তো দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সুতরাং প্রথমেই তারা এই তেল উৎপাদনের অর্থাৎ আমেরিকাকে চাপ সৃষ্টি করার জন্য তেল উৎপাদনে আঘাত এনেছে, এবং তেলের অনেক খনিজে তারা প্রসেসিং প্ল্যান্ট এবং স্টোরেজে তারা ড্রোন হামলা চালিয়েছে। একই সাথে আমেরিকার যে বেস গুলো আছে ওখানে বিভিন্ন দেশে, সেখানে জানে, অর্থাৎ সম্পূর্ণ মধ্যপ্রাচ্যটাকে একটা যুদ্ধের আওতায় নিয়ে আসছে, মূলত জ্বালানি সংকট সৃষ্টির জন্য। এই জ্বালানি সংকটটা বিশ্বের যে চাপ সৃষ্টি করবে, তাতে হয়তো যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল এবং আমেরিকা। এটা একটা তাদের ওয়ার স্ট্র্যাটেজি। তো কাতার সেটার মধ্যে পড়ে গেছে,
কাতার এইসব বলছে মূলত হয়তো সরাসরি, যেহেতু তারা আমেরিকার অ্যালাইজের মধ্যে আছে, তারা সরাসরি হয়তো বিরোধিতা করতে পারছে না বা করছে না। এটার মাধ্যমে তারা হয়তো চেষ্টা করছে যুদ্ধটাকে বন্ধ করার। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।